হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টে অনার্স আছে, তোমাদের জন্য আজকে ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকে ক্লাসে তোমাদের ডিএসসিসি 1 পেপার থেকে একটি মোস্ট ইম্পর্টেন্ট বড় প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। প্রশ্নটা আছে দেখো, রাষ্ট্র সম্পর্কিত আদর্শবাদী তত্ত্বটি সমালোচনা সহ লেখো। এই প্রশ্নটা তোমাদের 10 বা 20 নম্বরের জন্য একটি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। প্রশ্নের উত্তরটা তোমরা বুঝে নাও। প্রথমেই ভূমিকা অর্থাৎ ইন্ট্রোডাকশন দিয়ে তোমাদের শুরু করতে হবে। সেখানে কি লিখবে দেখো, রাষ্ট্রবিজ্ঞানের ইতিহাসে রাষ্ট্র সম্পর্কিত যেসব মতবাদ প্রচলিত আছে তার মধ্যে আদর্শবাদী তত্ত্ব বা ভাববাদী তত্ত্ব অন্যতম। এই মতবাদ রাষ্ট্রকে একটি নৈতিক, আধ্যাত্মিক ও সর্বশক্তিমান প্রতিষ্ঠান হিসাবে গণ্য করে। প্লেটো ও অ্যারিস্টটলের চিন্তাধারায় এর বীজ নিহিত থাকলেও আধুনিক যুগে জার্মান দার্শনিক কান্ট, হেগেল এবং পরবর্তীকালে ইংরেজ দার্শনিক টি.এইচ. গিন, বোসাঙ্কুয়েট, ব্রাডলি এর মতবাদকে পূর্ণাঙ্গ রূপ দেয়। এই তত্ত্বে রাষ্ট্র কি তার থেকেও রাষ্ট্র কেমন হওয়া উচিত তার ওপর বেশি গুরুত্ব দেওয়া হয়। এবার কি বলা হচ্ছে দেখো, পরের পয়েন্ট কি, রাষ্ট্রের নৈতিক ও আধ্যাত্মিক স্বরূপ। আদর্শবাদী তত্ত্বে রাষ্ট্রকে নিছক একটি আইনি প্রতিষ্ঠান বা পুলিশি ব্যবস্থা হিসাবে দেখা হয় না, বরং একে মানব সমাজের সর্বোচ্চ নৈতিক চেতনার মূর্ত প্রতীক হিসাবে গণ্য করা হয়। এই মতবাদের চরম প্রবক্তা হেগেলের মতে রাষ্ট্র হলো মর্তে ঈশ্বরের পদক্ষেপ, অর্থাৎ রাষ্ট্র হলো একটি অতি মানবিক ও অতি প্রাকৃতিক সত্তা। এই তত্ত্ব অনুসারে মানুষের নৈতিক পূর্ণতা এবং আত্মবিকাশ একমাত্র রাষ্ট্রের মধ্যেই সম্ভব। রাষ্ট্র সমাজের অন্যান্য সকল প্রতিষ্ঠানের ঊর্ধ্বে এবং নিজেকে একটি স্বতন্ত্র ব্যক্তিত্ব নিজের একটি স্বতন্ত্র ব্যক্তিত্ব ও ইচ্ছা আছে, যা নাগরিকদের ব্যক্তিগত ইচ্ছার সমষ্টির চেয়েও মহৎ। কার কথা বলা হচ্ছে এখানে? রাষ্ট্রের কথা বলা হচ্ছে। পরের পয়েন্ট কি আছে দেখো, রাষ্ট্র ও স্বাধীনতার সম্পর্ক। ব্যক্তি স্বাতন্ত্র্যবাদীরা যেখানে রাষ্ট্রের নিয়ন্ত্রণকে স্বাধীনতার পরিপন্থী বলে মনে করেন, আদর্শবাদীরা ঠিক এর বিপরীত কথা বলেন। তাদের মতে রাষ্ট্রের প্রতি নিরঙ্কুশ আনুগত্য প্রদর্শনের মাধ্যমেই ব্যক্তি প্রকৃত স্বাধীনতা ভোগ করতে পারে। রুসো এবং বোসাঙ্কুয়েটের মতে মানুষের প্রকৃত ইচ্ছা, যা সর্বদা মঙ্গলের দিকে ধাবিত হয়, তা রাষ্ট্রের আইনের মধ্যেই প্রকাশিত হয়। তাই রাষ্ট্রের আইন অমান্য করার অর্থ হল নিজেরাই প্রকৃত ইচ্ছাকে অস্বীকার করা, অর্থাৎ রাষ্ট্রের আইনের কাছে নিঃশর্ত আত্মসমর্পণ হলো প্রকৃত স্বাধীনতা। পরের পয়েন্ট কি আছে দেখো, রাষ্ট্রের জৈবিক ও সর্বাত্মক রূপ। এই তত্ত্বে রাষ্ট্রকে একটি জীবদেহের সাথে তুলনা করা হয়, তুলনা করে, যেখানে ব্যক্তি হলো সেই দেহের অঙ্গ প্রত্যঙ্গ মাত্র। দেহের বাইরে যেমন অঙ্গ প্রত্যঙ্গের কোনো অস্তিত্ব বা সার্থকতা নেই, তেমনি রাষ্ট্রের বাইরে ব্যক্তির কোনো স্বতন্ত্র সত্তা বা অধিকার থাকতে পারে না। হেগেলীয় উগ্র আদর্শবাদ অনুযায়ী রাষ্ট্রই হলো সাধ্য আর ব্যক্তি হলো সাধনা। রাষ্ট্রের মঙ্গলের জন্যই ব্যক্তিকে জীবন উৎসর্গ করতে হবে। আন্তর্জাতিক ক্ষেত্রেও রাষ্ট্র কোনো নৈতিক বা আন্তর্জাতিক আইনের দ্বারা আবদ্ধ নয়, কারণ রাষ্ট্র নিজেই নৈতিকতার স্রষ্টা। এবার পরের পোর্শনটা আলোচনা করব, তার আগে যে বিষয়টা একবার বলার আছে, তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যারা পেইড ব্যাচে অ্যাডমিশন নিতে ইচ্ছুক আছো বা আমাদের থেকে স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাইছো, স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো। সমালোচনা, এখানে কি বলা হচ্ছে, প্রথমত দেখো, এই তত্ত্ব রাষ্ট্র ও সমাজের মধ্যে কোনো পার্থক্য করে না, যা বাস্তবের পরিপন্থী। সমাজ রাষ্ট্রের চেয়ে অনেক ব্যাপক ও প্রাচীন। রাষ্ট্র সমাজের একটি অংশ মাত্র, সমগ্র সমাজ নয়। দ্বিতীয়ত হবস হাউস, তার একটা বইয়ের নাম বলা হচ্ছে এখানে, মেটাফিলোসফিক্যাল থিওরি অফ স্টেট গ্রন্থে এই মতবাদের তীব্র সমালোচনা করেন। তিনি দেখিয়েছেন যে হেগেলের উগ্র আদর্শবাদ রাষ্ট্রকে স্বৈরাচারী ও সর্বগ্রাসী করে তোলে। এই তত্ত্বের হাত ধরেই পরবর্তীকালে
ফ্যাসিবাদ ও নাৎসিবাদের মতো মানবতা বিরোধী মতাদর্শের জন্ম হয়েছিল, যা ব্যক্তির স্বাধীনতাকে সম্পূর্ণ হরণ করে। তারপরের পয়েন্ট আছে তৃতীয়ত, টি.এইচ. গ্রিন ও বার্কারের মতো মডারেট বা নমনীয় আদর্শবাদীরা রাষ্ট্রকে নৈতিক প্রতিষ্ঠান বললেও তাকে সর্বশক্তিমান বলেনি। তারা স্বীকার করেছেন যে রাষ্ট্রের কাজ হলো মানুষের সৎ জীবনযাপনের পথে বাধা দূর করা, জোর করে নীতিবোধ চাপিয়ে দেওয়া নয়। তারপরে কি বলা হচ্ছে দেখো, উপসংহার। পরিশেষে বলা যায়, রাষ্ট্র সম্পর্কিত আদর্শবাদী তত্ত্বের চরমপন্থী রূপটি গণতন্ত্র ও ব্যক্তি স্বাধীনতার জন্য বিপজ্জনক হলেও এর নমনীয় রূপটি কল্যাণময়ী রাষ্ট্রের ভিত্তি হিসাবে গুরুত্বপূর্ণ। এই তত্ত্ব আমাদের স্মরণ করিয়ে দেয়, রাষ্ট্র কেবল বল প্রয়োগকারী সংস্থা নয়, এটি একটি নৈতিক উদ্দেশ্য আছে। ব্যক্তি ও রাষ্ট্রের সম্পর্ক পারস্পরিক সহযোগিতার ওপর ভিত্তি করেই গড়ে ওঠা উচিত।